ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই আছি আমি নামির আহমেদ। কথায় আছে নারীরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে বড় পরিবর্তন আসে। আজ আমাদের মাঝে এমনই একজন শক্তিসম্পন্ন নারী আছেন, তিনি বিশিষ্ট রাজনীতিবিদ শামা ওবায়েদ। আপু, ঈদ মোবারক। মোবারক। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপু তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, সবসময় আপনাকে রাজনীতির মাঠে দেখা যায়। আজকে আসলে এরকম ভাবে দেখতে বেশ ভালোই লাগছে। কেমন কাটে আসলে ঈদটা? আমার তো রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠা, রাজনৈতিক পরিবারে জন্ম, তো ঈদটাও ওরকমই ছোটকাল থেকে কেটেছে। এখন দায়িত্ব অনেক বেশি। মানে আমার এলাকার মানুষের সাথে ঈদের সময়টা কাটানো হয়, পরিবারের সাথে সময় দিতে চেষ্টা করি, বাট আনফর্চুনেটলি পরিবারের সময় দেওয়াটা কম হয়। যেহেতু রাজনীতিতে আছি, দেখা যায় যে ঢাকায় থাকলেও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বা নেতাকর্মীদের সাথে এবং এলাকা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে, নেতৃবৃন্দের সাথে আমার সময়টা দেওয়ার চেষ্টা করি, সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করি, আর পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। একেবারে ছোটবেলায় যদি একটু ফিরে যাই, ছোটবেলার ঈদটা আসলে কেমন কাটতো? ছোটবেলার ঈদ তো বেস্ট। ছোটবেলায় কোনো দায়িত্ব কর্তব্য থাকে না, নতুন জামা কাপড়, নতুন জুতা, বন্ধুদের সাথে ঘুরবো, কি খাবো, ঈদই পাওয়াটা একটা বিশাল একটা এক্সাইটমেন্টের জায়গা ছিল। তো তখন তো অবশ্যই ছোটবেলার ঈদের সাথে আমার মনে হয় কেউই কোনো কিছুর তুলনা হয় না। তখনও আমার বাবা যেহেতু রাজনীতিতে ছিলেন, কোরবানিটা আমরা স্পেশালি সবসময় আমাদের গ্রামের বাড়িতে করতাম। কোরবানিটা উনি বলতেন যে এটার হক, আমাদের যারা হক তাদের মাঝে কোরবানিটা দেওয়া উচিত। তো সেই কারণে কোরবানিটা আমাদের ওখানে গ্রামে কাটতো। সেখানেও আমাদের কাজিন মানে আমাদের ভাই বোনরা, চাচাতো ফুফাতো ভাই বোনরা যেতেন ছোটোকালে। তো ওই একটা পারিবারিক সময় ওখানেও কাটতো। অবশ্যই খুবই মানে ছোটকালের ঈদের মানে ওইটার সাথে কোনো সময় তুলনা হয় না। কোন বিষয়টা এখন পর্যন্ত মিস করা হয় ছোটবেলার? এই যে কোনো দায়িত্ব কর্তব্য নাই, ঘুরে বেড়ানো। এখন আগে শুধু বাবা মার কাছে চেলেই মানে চাবো, সেটাই। এখন হলো যে আমার দায়িত্ব কর্তব্য বেশি, আমার দিতে হবে, করতে হবে। ঈদের আসলে কতটা পরিবর্তন হয়েছে বা ব্যক্তি জীবনের কতটা পরিবর্তন ঘটেছে? পুরা 180 ডিগ্রি শিফট, পুরা পরিবর্তন হয়েছে। কারণ আমি আগে এত বেশি আমি খুব মানে পার্সোনালিটি ওয়াইজ আমি খুব চুপচাপ ছিলাম ছোটোকালে। মানে নিজের কাজ নিয়ে থাকতাম, পড়াশোনা নিয়ে থাকতাম, এত বেশি কথা বলতাম না। তো রাজনীতিতে আসার পরে তো পুরাই রাজনীতিতে কথা ছাড়া হয় না, মানুষের সাথে কথা বলতে হবে, ইন্টারাক্ট করতে হবে। তো পুরাই 180 ডিগ্রি শিফট। কিন্তু আবার মানুষ বলে না যে পলিটিক্সটা রক্তে থাকে, তো হয়তো সেই কারণে আমার জন্য অনেকটাই সহজ হয়ে গেছে। তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে হঠাৎ করে রাজনীতিতেই কেন আসা? রাজনীতি তো ওই যে বললাম না, মানুষ আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে আমি মনে হয় মায়ের পেটের থেকে রাজনীতি দেখে আসছি। আর আমার বাবা এমন একজন রাজনীতিবিদ ছিলেন যে উনি 24 আওয়ার্স রাজনীতি করতেন। হ্যাঁ, তো এখন সেই কারণে আমাদের বাসায় সবসময় লোকজনের আনাগোনা আসছে। মানে আমাদের 3 রাস্তার মোড়, মোটামুটি একটা 3 রাস্তার মোড় ছিল আমাদের বাসাটা। সকাল থেকে আসছে, রাত পর্যন্ত আসছে মানুষ, খাওয়া দাওয়া করছে, যাচ্ছে। তো এই ধরনের একটা পরিবেশে আমি বড় হয়েছি। তো সেই জন্য হয়তো ওইটা রাজনীতিতে আসাটা আমার জন্য অত ডিফিকাল্ট ছিল না, কিন্তু আমার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও ছিল না। হ্যাঁ, আমি যেহেতু আমি বিদেশে আমি আমার হায়ার ডিগ্রি করার পরে আমি অ্যাকচুয়ালি ওখানে চাকরিও করেছি। আমি অলমোস্ট 6 ইয়ার্স আমি বিদেশে, আমেরিকাতে আমি চাকরি করেছি। তারপরে আমি দেশে ফিরে আসার পরে তখন আমার বাবা স্পেশালি বললেন, মানে উনি খুবই চাচ্ছিলেন যে আমি রাজনীতিতে যুক্ত হই, সামাজিক কর্মকাণ্ডে, যেটা আমি করতাম, কিন্তু ওরকম অ্যাক্টিভলি তো তখনও করিনি। তো আমার বাবার মৃত্যুর পরে যখন আমার এলাকার মানুষই আমাকে বলতে গেলে ধরে বেঁধে
ওনারাই বলতেন যে এখন আমাদের পাশে থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, না ইটস ইয়োর টার্ন চেয়ে বেশি যে যেহেতু আমার বাবা সারা জীবন ওনার রাজনীতিটা ছিল জনগণের সেবার রাজনীতি, উনি সবসময় ওনার মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য করে গেছেন। তো সেই দিক থেকে আমি একটা ওনার সন্তান হিসেবে একটা কর্তব্য ফিল করেছি যে না, উনি তো একটা লেগেসি রেখে গেছেন, উনি এত কষ্ট করে কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো এখন ওনার অবর্তমানে ওনার সন্তান হিসেবে, যেহেতু আমি একমাত্র সন্তান, তো ওনার সন্তান হিসেবে আমার উচিত, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। সেই দিক থেকেও আমার কাছে মনে হয়েছে না, আমার কাজ করা উচিত। প্রথমবার যখন স্টেজে উঠেছিলেন, রাজনৈতিক একটা ফিল্ডে ছিলেন, সেই অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। খুব নার্ভাস ছিলাম। না আমি মানে খুব নার্ভাস ছিলাম, মানে আমি যেহেতু প্রথমে বললাম না যে আমি খুব কম কথা বলতাম ছোটকালে, তো রাজনৈতিক বক্তব্য দেওয়া সেটা তো একটা দেখেছি, বাবাকে দেখেছি রাজনৈতিক। আমি ছোটকালে আমার বাবার, আপনি জানেন বিএনপির মহাসচিব ছিলেন, আমি প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকেও দেখেছি অনেক ছোট, তখন আমি অনেক ছোট দেখেছি। এবং আমাদের আমরা যাদের আদর্শে রাজনীতি করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে তো বহুবার দেখেছি বক্তৃতা দিতে, তারেক রহমান সাহেবকে দেখেছি, আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন বিএনপি বা আওয়ামী লীগে, জাতীয় নেতৃবৃন্দ আছে, তাদের সংস্পর্শে আসার বহুবার সুযোগ হয়েছে, আমরা দেখেছি। কিন্তু নিজে মঞ্চে উঠে বলা এবং সেটা দর্শকের সামনে বলা, কানেক্ট করা, আই কন্ট্যাক্ট করা, জনগণকে আমার বক্তব্য দিয়ে মোহিত করা, সেই জিনিসটা তো অবশ্যই প্রথম একটু খুবই নার্ভাস লাগতো। সেটা অবশ্যই আমি কাউকে বলতাম না। আমি আমার বাবা মার দুজনের কারণেই আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি কনফিডেন্ট, মানে আমার কনফিডেন্স লেভেল খুবই হাই। তা আমার কাছে মনে হয় যে আমি যদি একেবারে সততার সাথে একটা কাজ করি, কনভিকশন নিয়ে কোনো কাজ করি, সেটা আমি অবশ্যই টুডে অর টুমরো সফলতা অর্জন করব। তো ওই কনফিডেন্স থেকে আমার হয়ে যেত। আপু, গল্প করছিলাম, আরো গল্প করব, তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন আমার পরিবার আমার রাজনীতিতে। গোটা অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছে আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের অতিথি শামা ওবায়েদ। আপু, আরো একবার স্বাগত জানাচ্ছি। এবার আরেকটু পেছনের দিকে চলে যাই, সেটা হচ্ছে আপনি যেহেতু একটা সময় আপনি আমেরিকাতে ছিলেন, ওখানে পড়াশোনা করেছেন, আপনি বললেন আপনি চাকরিও করেছেন, তখনকার ঈদটা আসলে কেমন কাটতো? তখনকার ঈদটা একেবারেই ভিন্ন ধরনের, পারিবারিক। আমার এক ছেলে এক মেয়ে, দুইজনই ও বাইরেই জন্মগ্রহণ করেছে। তো তখন যেহেতু আমার বাচ্চারা হওয়ার আগে একরকমের ঈদ থাকে মানুষের, তখন কোনো ইয়ে থাকে না, মানে বাসায় রান্না বান্না করতাম, বন্ধু বান্ধব আসতো, ঘুরতে যেতাম। হ্যাঁ, তো সেটাই মেইনলি, ঘোরাঘুরিটাই মেইনলি ছিল আমেরিকাতে। এখনও আমেরিকাতে প্রচুর বাংলাদেশি, আমি আমেরিকায় যেহেতু ছিলাম, প্রচুর বাংলাদেশি থাকে, তো ওখানে বাংলাদেশিদের সাথে একই সাথে ঈদ করা, মসজিদে যাওয়া, তারপরে বিভিন্ন ধরনের রান্না বান্না, সবাই আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল অনেক বড় ছিল, তো সবাই রান্না বান্না করতো, এক এক ধরনের রান্না বান্না করে এক এক বাসায় গিয়ে খেতাম, আবার রাতে সবাই এক বাসায় গিয়ে আড্ডা মারা। তো এই জিনিসটা হতো আর কি আমেরিকাতে। আর ছেলে মেয়ে হওয়ার পরে তখন আবার অন্য ধরনের একটা আনন্দ, যে ওদেরকে নিয়ে ঈদ করা, বাচ্চাদেরকে রেডি করা, নতুন নতুন জামা কিনে দেওয়া। তো ওই জিনিসটা ওই ওই আমেরিকা ঈদটা একটু ভিন্ন ধরনের, জাস্ট পরিবার বন্ধু বান্ধব নিয়ে মজা করা। হ্যাঁ, তাও কালচারালি একটা কথা কি, যারা দেশের বাইরে থাকে তারা বাংলাদেশের কালচারকে, বাংলাদেশের কৃষ্টিকে আরো বেশি শক্ত করে ধারণ করে, কারণ ও দেশের থেকে দূরে থাকে, তো আরো বেশি ভালো মতো ঈদ বলেন, পূজা পার্বণ সবকিছু আরো ভালো মতো উদযাপন করার চেষ্টা করে। তো আমরা যতটুকু, কারণ যেহেতু ওখানে আমরা ওয়ার্কিং, আমি কাজ করতাম বা কাজ করার আগে পড়াশোনা করতাম, তো আমাদের সময়টা অনেক অল্প ছিল, মানে ছুটির সময়টা খুব কম পেতাম, কিন্তু যতটুকু টাইম ছুটি পেতাম তাও সেই সময়টা পরিবার এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়েই একটা কাটানোর চেষ্টা করতাম ঈদের সময় আর কি। এখন কি রান্না করা হয় কিনা? না, এখন আমি রান্না করতে পছন্দ করি, কিন্তু রান্না করার সময় পাই না।
রান্না করার সময় পাই না, কিন্তু স্পেশাল ওকেশনে তদারকি করি। ধরেন আমার যে রান্নার লোক আছে, বাসায় যে আছে স্টাফ আছে, ওদেরকে বলি যে রান্না করে, যে রেসিপি দিয়ে দিই যে এইটা রান্না করো, এটা এইভাবে রান্না করো। নিজে রান্না করার সময় পাই না এখন। কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন? আমি সব ধরনের খাওয়া খেতে পছন্দ করি, আমাকে দেখে বুঝেন না, দেখে আমি সব ধরনের খাওয়া খেতে পছন্দ করি। দেশি খাবার তো অবশ্যই পছন্দ করি, সব ধরনের খাওয়া, বাট আমি এমনিতেও বিদেশিও এমনি সব কুইজিন ট্রাই করতে আমি লাইক করি। আমি বিগ ফুডি। আমি বাংলাদেশিতে মানে ভর্তা, ভাজি, কাচ্চি, বিরিয়ানি থেকে শুরু করে সবই পছন্দ করি। আর তারপরে ধরেন আমার থাই, জাপানিজ, চাইনিজ সবই আমার ভালো লাগে। অ্যান্ড এবার দেশে বাইরে গেলে ধরেন আমার এটা একটা বিরাট একটা মানে যে আমার ভিন্ন ভিন্ন ফুড ট্রাই করা, এটা আমার কাছে খুব ভালো লাগে। রাজনীতিতে আসার পর বিশেষভাবে ঈদকে কেন্দ্র করে বাইরে যাওয়া হয়েছে কিনা? আর রাজনীতিতে আসার পরে বেশিরভাগ ঈদই আমি ঢাকায় থাকার চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু ঢাকায় আমাদের অনেক কাজ থাকে, রেসপন্সিবিলিটি থাকে, ঢাকায় থাকার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো কাজের প্রয়োজনে হয়তো দেখা গেল যে আমি ঈদে থাকতে পারছি না, তাও সেটা আমি খুবই রেয়ার। আমি চেষ্টা করি ঈদের ঢাকায় থাকার জন্য। না থাকতে পারলেও ঈদের পরপরই এসে আমি ওইটা টাইমটা মেক আপ করে আমি চেষ্টা করি যে আমার কাজগুলো শেষ করার, ঈদের মানে এলাকার লোকজনকে সময় দেওয়ার। রাজনীতিতে কি বিয়ের পরে আসা হয়েছে না বিয়ের আগে আসা হয়েছে? অনেক পরে। বিয়ের পরে আমার বিয়ে অনেক ইয়াং এজে হয়ে গেছে। তো আমার বিয়ে তো তখন আমি মাত্র মানে আই জাস্ট ইন্টারমিডিয়েট পাশ করে মাত্র আমি ঢুকেছি আর কি আমার আন্ডার গ্র্যাজুয়েশন পড়তে, তখনই আমেরিকাতে। তো তো এখন আমার বিয়ের পরেই রাজনীতিতে আসা। তখন রাজনীতির কথা মাথায়ও ছিল না। ইনফ্যাক্ট ভাইয়ের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন, বা যখন আপনি বলেছেন যে আপনি আসলে মানে পলিটিক্সে আসতে চাচ্ছেন, তখন আসলে রিঅ্যাকশনটা কি ছিল? না, আমার পরিবারের কাছ থেকে আমি 100% সাপোর্ট পেয়েছি। না হলে আমি বলি যে কোনো আমাদের দেশের প্রেক্ষাপটে, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে, ছেলে হোক মেয়ে হোক, আমার রাজনীতি এমন একটা পেশা বা যে এখানে ফুল টাইম পেশা। হ্যাঁ, এখানে যদি আপনার পরিবার থেকে সাপোর্ট না পান, ইমিডিয়েট পরিবার থেকে সাপোর্ট না পান, বা আপনি আপনি যদি বিবাহিত হন, আপনার শ্বশুর বাড়ির থেকে যদি সাপোর্ট না পান, সেটা কিন্তু ডিফিকাল্ট, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আই উড সে দ্যাট আই এম লাকি যে আমি সবসময় সেই সাপোর্টটা আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে সবসময় সাপোর্ট করেছেন। তো ওনারা মানে এই সবসময় উনি বলতেন যে রাজনীতি তুমি কেন করবে না, তুমি পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসছো, তুমি এডুকেটেড, তোমার কন্ট্রিবিউট করা উচিত বাংলাদেশের পলিটিক্সে। তো আমি সবসময় সেই সহযোগিতা এবং উৎসাহটা পেয়েছি। দর্শক, গল্প করছিলাম, আরও গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে এলাম। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আমাদের আজকের অতিথি রাজনীতিবিদ শামা ওবায়েদ। আপু, আরও একবার স্বাগত। আপনি যেহেতু আমেরিকায় অনেকটা সময় ছিলেন, দেন বাংলাদেশে এসে পলিটিক্সের সঙ্গে যুক্ত হলেন, তো একটা প্রশ্ন আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওখানকার একটা কালচার, এখানকার একটা কালচার, হিউজ ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আসলে কিভাবে কোপ আপ করলেন আপনি? মানে আমি দেখেছি, আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি আপনি একেবারে জনগণের বাসায় যদি যাওয়া হয়, আপনি একেবারে মানে মাটিতে গিয়ে বসেন তাদের সঙ্গে, এরকম একটা বিষয়। তো এই বিষয়টা কিভাবে উপলব্ধি করলেন? এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি দেখেছি যে আমাদের দেশের যে সাধারণ জনগণ, তারা কিন্তু অনেক সিম্পল, তাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের জাস্ট মৌলিক চাহিদা, মানে আপনি তাদের সাথে গিয়ে একটু ভালো মতো কথা বলবেন, তারা কেমন আছে, ভালো আছে জিজ্ঞাসা করবেন, তাতেই তারা খুশি। আর আমার আমেরিকার লাইফে, যদিও আমি বহুদিন আমেরিকায় ছিলাম, বাট আমার বেড়ে ওঠা তো দেশে। আর আমেরিকায় থাকলেও আমি দেখা গেল যে বছরে 2 বার আমি দেশে আসতাম, ছুটি পেলে চলে আসতাম, সেটা একটা ছিল। আর এটা অ্যাকচুয়ালি রাজনীতির ওই জায়গাটাই আমার ভালো লাগে। পলিটিক্সে তো অনেক দিক আছে না, ভালো দিক আছে, খারাপ দিক আছে, তো সেইটা তো আছে। তো আমার এই যে
আপনি গ্রামে গিয়ে সাধারণ জনগণের সাথে মহিলাদের সাথে গিয়ে কথা বলা বা তাদের কুশলাতে জিজ্ঞাসা করা, তাদের সাথে টাইম স্পেন্ড করা, ওই জিনিসটা অনেক সিম্পল, ওই জিনিসটা অনেক আনন্দের, ওইটা আমাকে অনেক আনন্দ দেয়। কিন্তু রাজনীতির আবার আরও অনেক খারাপ দিক আছে বা নোংরা দিক আছে যেগুলো আমার ডিল করতে কষ্ট হয়, কারণ আমাদের দেশের রাজনীতি তো সহজ না। হ্যাঁ, বিরোধী দলের রাজনীতি ইজ নট ইজি, নারীদের জন্য আরও এটাও ইজি না। তো সেটা কিন্তু ওই ব্যাপারটা আমাকে অনেক আনন্দ দেয় এবং এটা আমার কাছে অনেক সহজ, মানে এটা আমার ভালো লাগে করতে। আচ্ছা, এই যে আপনি বললেন যে নারীদের জন্য রাজনীতিটা এখনো অবধি সহজ না, এই সহজ না হবার বিশেষ কারণটা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সমাজের সার্বিকভাবে মনোজগতের একটা পরিবর্তন হতে হবে, আমাদের চিন্তাধারার পরিবর্তন হতে হবে। যদিও আমরা বলি যে আমাদের দেশে রাজনীতির ইতিহাসে আমরা নারী প্রধানমন্ত্রী ছিলেন বহু বছর, বিরোধী দলীয় নেত্রী ছিলেন নারী বহু বছর, আমাদের নারীরা বহু রাজনীতিতে আছে, অনেকে রাজনীতিতে আছে। আমি তো তৃণমূলে দেখি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন লেভেলেও আমাদের নারীরা দাঁড়িয়ে যাচ্ছে নির্বাচন করতে, যেটা অত্যন্ত ভালো দিক। কিন্তু একটা পর্যায়ে এসে নারীরা আর এগোতে পারে না, সেটা অবশ্যই বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাধারা এবং পুরুষতান্ত্রিক একটা সমাজে তো আমরা এখনো বাস করি, সেটা আমরা স্বীকার করি আর না করি, তো সেই ব্যারিয়ারটা রয়ে যায়, সেই ব্যারিয়ারটাকে ভাঙতে হবে। ভাঙতে হলে আমি তো সবসময় বলি, আমার কাছে যারাই নারীরা, অনেকেই আমার স্টুডেন্টরা, তারপরে বিভিন্ন সেক্টরের নারীদের সাথে যখন কথা হয়, অনেকেই কিন্তু রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করে এবং আমি তাদেরকে বলি যে আপনারা আসেন, কারণ যত শিক্ষিত নারীরা রাজনীতিতে আসবে, রাজনীতি তত স্বচ্ছ হবে, রাজনীতি তত ক্লিন হবে, আরও পরিষ্কার হবে। বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট আমাদের জেন্ডার ব্যালেন্স তো একটা আছেই, তারপরেও ধরেন নারীরা যখন পলিটিক্সে আসে, আমাদের অর্ধেকের বেশি পপুলেশন কিন্তু নারীদের যে সমস্যাগুলো আছে, নারীদের যে ডে টু ডে লাইফে তারা যা ফেস করে, কর্পোরেট ওয়ার্ল্ডে, পলিটিক্সে, এন্টারটেইনমেন্টে, মিডিয়া জগতে, সব জায়গায় কিন্তু নারীরা তাদের মতো করে প্রবলেম ফেস করে। সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্যে আমাদের হাজার হাজার গার্মেন্টস কর্মী আছে যারা বাংলাদেশের অর্থনীতিতে একটা রেভলিউশন নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের যে নারী গার্মেন্টস কর্মীরা আছে, তাদের প্রত্যেকের এক একটা করে গল্প আছে। এই জিনিসগুলো যদি তুলে ধরতে হয়, আরও বেশি নারীদেরকে রাজনীতিতে আসতে হবে। আপু, গল্পে আড্ডায় অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি চ্যানেল 9-এর সকল দর্শককে, দেশে এবং বিদেশে যারা দেখছেন তাদের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এই 2025 সালে আমরা একটি নতুন বাংলাদেশে পেয়েছি। 15 বছরের স্বৈরাচারের পরে, ফ্যাসিবাদের পরে আমরা গণতান্ত্রিক ধারার দিকে এগোচ্ছি। আমরা সকলে মিলে 17 কোটি মানুষ একটি নতুন বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সকলে সমান অধিকার পাবে, সবাই সমান সুবিচার পাবে। সেই বাংলাদেশের যেন আমরা দিকে এগিয়ে যেতে পারি, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই যেন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি নতুন বাংলাদেশ আমাদের নতুন জেনারেশনের জন্য রেখে যেতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আজকে। অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।